দর্শক প্রীতি শুভেচ্ছা নেবেন। আসসালামু আলাইকুম। আজকাল টিভিতে এবং পত্রিকায় একটা খবর খুব বেশি পরিমাণে আসছে। একে তো আমি অনেক শিশু মারা যাচ্ছে, তার উপর আবার সেই গ্রাম অঞ্চলে যে পানিতে ডুবে শিশু মারা, এবং সেটা কেমন আকারে জোড়ায় জোড়ায় কোনো জায়গায় দুই তিন বা চতুর্দিক একসাথে মারা যায়। এইটা একটা বিদ্যুৎ মরণ এবং এই পানিতে ডোবার মরণ একটা পরিপূরক। বিদ্যুতে কেউ ধরলে সেখানে যায় যে আরেকজন যদি তাকে বাঁচাতে যায়, সেও আটকা পড়ে। এবং এক পর্যায়ে এটা যারা নিয়মকানুন না জানে, তারা ওখানে যতজন যাবে সবাই তো একই পরিণতি বরণ করে। ঠিক পানিতে ডোবা ওই যে শিশুরা খেলে, একজন হয়তো কোনো কারণে পানিতে পড়ে যায়, তখন ওই পানিতে পড়ার কারণে আরেকজন আবার ওকে বাঁচাতে যায়, সেও পড়ে। এই কয়েক বছর আগে একটা খবর দেখছিলাম যে একসাথে প্রায় 5-6টা ছেলে, এই ছেলে মেয়ে আর কি, স্বাস্থ্য ভাই ভূগত ভাই বোন মিলে আর কি, যে এগুলা খুবই কষ্ট লাগে। এখন আমি আমার নিজের জীবনেও এরকম অনেকবার পানিতে পড়ছি, বা জীবনটা বাঁচছে হয়তো লৌকিকভাবে উপরাল আমাকে বাঁচিয়ে আনছে। তবুও যদি এই আমার অভিজ্ঞতার কথাটা আপনাকে কিছুটা বলি, যদি কেউ শেয়ার করে, যদি তাদের সন্তানদের যদি ওই ব্যাপারে সতর্ক করতে পারেন, হয়তো তারাও তাদের এই জীবনটা রক্ষা পাইতে পারে। এই জন্য আমি বলার প্রয়োজন অনুভব করলাম। আমার জীবনের প্রথম ঘটনাটা, সেটা তো এক প্রকার একবার হয়তো কোনো এক কারণে কথা সঙ্গে বলছিলাম, তারপর আজকে আবার বলি এই কারণে যে আমার এই ধারাবাহিকভাবে কয়টা বড় ঘটনাই বলবো। প্রথমে এটা যেটা আমার 5 বছর বয়সের সময়, আমাদের বাইরে ছিল একটা নদী তীরবর্তী অঞ্চলে, এবং আমাদের পূর্বপুরুষ সেই 2-3টা বাড়ি ছাড়ছে, সবই কিন্তু নদী ভাঙছে, এবং সে অনেক অনেক জমি জমা, সেই কোনোটা নদীতে ভাঙল হইতে গেছে, কোনোটা নদী বাক পরিবর্তনে গেছে, এরকম করে করে কিন্তু চতুর্থ ভাঙনের সময় যে এলাকায় আসছে সেইখানে আমার জন্ম। যাই হোক, সেখানে বাড়িটা অনেক বড় ছিল। বাড়ির সামনে আবার একটা জমি ছিল, প্রায় 20-25 কাঠা জমি। তারপরে এবার নদী, আবার পূর্ব সাইডে ছিল ওই নদী থেকে ওটা খাল, সেই খালেরই একটা পারে আমার পূর্ব সাইডে, আর দক্ষিণ সাইডে বললাম যে একটা জমি, তারপর নদী। এখন ওই যে খাল, নদী থেকে যে খালটা উঠে মোহনায়, তো মোহনা থেকে একটু ভিতরে আমাকে বাড়ির ঘাট, নদীর ঘাটে, বাড়ির যে ঘাট থাকে, ঘাটে আমার মা ওই কাপড় চাপড় কাছে, আগের দিনে তো সেই 570 সাবান দিত, ওইগুলো ধুইতো, অথবা কোনো চুন ছাড়া দিয়া ওই গরম পানিতে কাপড় চাপড় ই করতো, ওগুলো আবার কাঠের পিড়িতে আশ্রাই বাছরাইয়ে তারপরে যে দই আনতো আর কি। তো এই যখন ধুইতো, একটা ধোয়ার ভিতরে একটা আর্ট ছিল, মানে কিছুটা আচার পাচার দেয়, আবার একটু মানে পানি দিয়ে তুলে আবার একটা আচার দেয়। তখন ওই কাপড়গুলো একটু ভাজ হয়ে পরে একটু দেখতে সুন্দর লাগে। আমি কৌতূহলে আমার মা যখন ওই কাপড় ধুই আবার একটা শুকাইতে গেছে, আমি ওই ফাঁকে একটা নিয়ে ওই পিড়িতে মাথা যেতে গেছি, কিন্তু আমি ছোটো মানুষ, ওই পিড়ির উপরে পা দিয়ে ফেলছি, যার জন্য পিছলা একসাথে পানির তলে চলে গেছি। আমার মা কাছে কাপড় শুকা দিয়ে আসিয়া যদি একটু দেরিতে আসতো, তাহলে কিন্তু আমার কর্ম শেষ ওইখানে। কিন্তু হয়তো শার্ট বা প্যান্ট এই জাতীয় কিছু ছিল, অল্পতে শুকা দিয়ে আইছে। আমারে না দেখতে পাই, সে বললো গেল কই। বাড়ির দিকে তাকাইছে, তখন তো ভাবছে এত কম সময়ের ভিতরে বাড়ির বন যাইতে পারে না ভিতরে, এবং বাড়ির দরজাটা লম্বা ছিল, তার জন্য অনেক দূর চোখে দেখা যায়। তখন সে আবার নদীর দিকে তাকাইছে, তখন এই পানির ভিতরে যে কিলবিল করে ওটা দেখছে। দেখি একদিকে আমি কোথায় আছি এটা তার চিন্তা, আবার ওইদিকে নদীর পাড়ে যেহেতু, সেই হিসেবে সে ধারণা করছে এটা বোয়াল মাছ আসতে পারে নদী থেকে, এটা মাঝে মধ্যে আসে। সে তার এক ভাইকে ডাক দিচ্ছে, দাদা শিগগির তুমি নিয়ে আসো, চল নিয়ে আসো। মানে চল এক ধরনের অস্ত্র আর কি, বাঁশের মাথায় থাকে, পিক্কা মারে। তা সেটা যে আসছে এক হিসাবে ভালো হয়েছে, আমার জীবনটা ওই চলের জন্যই বেশি গেছে। সেটা কেমন বলি, একটু পরে শুনবেন। আমার মা যখন তাকে ডাক দিয়েছে, আবার পরক্ষণে খেয়াল হয়েছে যে আমি তো হয়তো পড়ে গেছি। তখন সে সামান্য সময় অপেক্ষা না করে সে ও নদীতে ঝাঁপ দিচ্ছে, কারণ সে তো দেখছে নদী থেকে ওই হাত পানির একটা ঢেউ উঠতেছে, আবার বুড়বুড় উঠতেছে।
তখন মা মনে করছে যে আমি একদম ওই পানির ভিতরে বসে বুদবুদি গায়ে পানি খাইতেছি, এই জন্য বুদবুদ ধরতেছে। ওই জন্য স্রোতটা বেশি থাকলে কিন্তু আমাকে পাইতো না। ওই যে নদীর কেবল জোয়ার শেষ হয়েছে, কেবল ভাটা লাগছে এরকম একটা সময়। তখন সে ঝাঁপাই পরে আমাকে ধরছে। ধরলে এখন সে নিজেরও চান না, মহিলা মানুষ কাপড় পরা। এই তো ওনার যে ভাই আসছে, সে ওই ওই অবস্থা দেখে তাড়াতাড়ি ওই ওই যে চলটা নিয়েছে, মাছ মনে করে যে মাছ মারার জন্য যে চল নিয়ে আসে, সরি, ওই মাছের ওই চলটারে উল্টো করে ওই বাঁশটা আগাই গেছে। তখন আমার মা ওই বাঁশটা ধরে কিনারে আসছে, বাঁশটাতে টান দিয়ে তারা নিয়ে আসছে। সরি। তো এখন এইভাবে ওই দিনটা বাঁচলো, এবার আমি অনেকটা পানি খেয়েছিলাম ওই দিন। তৃতীয়টা হয়েছে ক্লাস 8-এ পড়ি তখন। আমার বাড়ির সামনে তো খাল বলছিলাম, ভাটার সময় তো খালে বেশি পানি থাকে না, হয়তো মাথা পর্যন্ত তলা এরকম। পারে পারে দাঁড়াইলে সেই দেখা যায় গলা পর্যন্ত পানি, তা দুইবারই এরকম গলা পর্যন্ত পানি। আর মাঝখানটা, খালের ঠিক মাঝখানটা একটু বেশি পানি। এখন আমার সম্পর্ক খুবতো ভাই, সে করছে কি, খালের উল্টো পাশে গেছে পানের বরস থেকে পান আনতে। কারণ পান নিয়ে সে কিন্তু একটু দূর থেকে সাঁকো আছে, সেই সাঁকো পাড়াই আসতে পারে, তা না করিয়া আমাকে দেখে সে সোজা আসতে চাই যে আমি তাকে একটু ধরিয়া তাতে খালের এই যেতে পারি। তখন আমি ওই মাথায় ওই যে ছোটোবেলার বুদ্ধি আর কি, চিন্তা করলাম খালের এপারে দাঁড়াইয়া ওরে আমি কাঁধে নিয়ে একটা ঝাঁপ দেবো, ওই পারে গিয়ে আবার আমার পা পড়বে, তার কারণ আমি তো পারে বললে তো আমার মাথা তলায় না। যখনই ওকে নিয়েছি কাঁধে, ওই পারে পা ঠাকাইয়ে যে লাভ দিয়ে এই পারে পড়বো, কিন্তু পানির একটা বাধা, আর ও আমার ঘাড়ের উপরে, কাঁধের উপরে। তখন কী হলো, ওই আমি খালের পারে না পড়ে খালের সেই মাঝখানে পড়ে গেছি, যেখানে পানি গলা পর্যন্ত, মানে মাথা পর্যন্ত। এখন তো আমি তলেই গেছি, আবুডুবু খাইতেছি। এক পর্যায়ে আমি ওরে মাথা থেকে ঝাড়াই ফেলার চেষ্টা করতেছি, আর ও তো আরও শক্ত করে ধরিয়ে আছে। এইটা দূর থেকে আমার মা দেখছে, সে তো দেখছে আমি নদীর পাড়ে খালের মধ্যে কিছু একটা করতেছি। যখন সারা শব্দ না পাইছে, আর ওরে যখন আমি মানে পিক দিয়ে সরাইতে চাই ধাক্কাইয়া, তখন ও মানে ক্যাসের মতো মানে হয়েছে করতেছে যাতে না না ফেলতে পারি। ওইটা বুঝে আমার মা বুঝে যে অঘটনাটা ঘটছে। সাথে সাথে সে আসিয়া ওই ঘাটে নামিয়ে, ঘাটে যে আমাকে ধরনী ছিল, ওই ধরনীর সাথে হাত বাড়াইয়া ঝুঁকে প্রায় আমাকে টানিয়ে নিয়ে আসছে। আমার টানিয়ে নিয়ে আসছে, সাথেও আসছে। তাহলে এইভাবে আমার দ্বিতীয়বার বাঁচলাম। তাহলে বোঝা গেল যে আমি দুইবারই বোকামি করছি। তারপরেরটা বলবো তারপরের পর্বে। আসসালামু আলাইকুম।